গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি গাছের বিষয়ে আলোচনা করতে চলেছি। তো দেখুন, ব্যাপারটা হলো যে এই চেরি গাছ আমার বাগানের তো প্রচুরই ফল গাছ আছে। তো তার মধ্যে একটা ফেভারিট গাছ হচ্ছে এই চেরি গাছ। কিন্তু প্রথমেই এই ছোট চেরি গাছে কী করে চেরি ফলানো সম্ভব বা আমি করতে পেরেছি, সেই অভিজ্ঞতাটা পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু তার আগে কিছু কথা আপনাদের বলে রাখি। আমার মনে হয় যে যদি আপনারা করতে চান, যারা নতুন বাগানে ইনক্লুড করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো যদি থাকে তাদের কাছে, তাহলে তাদের এই কাজটা করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। তো প্রথমেই যেটা বলার সেটা হলো যে নার্সারি থেকে যখন এই গাছটা নেবেন তখন অবশ্যই চেনা জায়গা থেকে নেবেন। আর যদি সেটা নাও হয়, তো যেখান থেকেই নেবেন সেখানে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন যে ছাদ বাগানের উপযোগী চেরি গাছ আপনাদের দিচ্ছে তো। তার কারণ প্রচুর চেরি গাছ আছে যেগুলো কিন্তু ছাদ বাগানে খুব সুন্দর গ্রোথ করবে, দেখতে ভালো লাগবে, কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন না, এবং এটা কিন্তু হচ্ছে। তো সেই কারণেই এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে চেরি গাছটা কালেক্ট করবেন, এইটাই বলে রাখার ব্যাপার। কারণ আমাদের এই ওয়েদারে আর এই ছাদ বাগানে কিছু গাছ আছে যে গাছগুলো, সব ধরনের ভ্যারাইটির গাছ কিন্তু ছাদ বাগানে করা সম্ভব হয় না। গাছও হবে, যত্ন করলে নিশ্চয়ই হবে, কিন্তু ফল যে আশায় আমরা করি সেটা কিন্তু পাওয়া সম্ভব হবে না। তো যাই হোক, এইটাই আপনাদের জানিয়ে রাখলাম। এবারে ডিটেলস ভিডিওতে চলে যাই যে কি করেছি, কি পরিচর্যায় আজকে আমার গাছে চেরি ফলছে। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। চলুন। তো এই হচ্ছে আমার সেই চেরি গাছ, যে গাছটা এখনও কিন্তু 1 বছর বয়স হয়নি। এবং আমি যখন নার্সারি থেকে কালেক্ট করেছিলাম, সত্যি কথা বলতে একদমই অভিজ্ঞতা ছিল না। আমার বাপির আবদার মেটানোর জন্যই আমি এই গাছটা আমার বাগানে অ্যাড করি। এবং সত্যি কথা, আমার বাপিরই এক পরিচিতির বাড়িতে এই গাছ হয়েছিল এবং তাতে চেরি ফলছে সেই ধরনের ফটো উনি আর কি আমার বাপিকে দেখিয়েছিলেন। তো সেটা দেখেই আমাদেরও আইডিয়া হয় যে আমাদের এই পরিবেশে চেরি গাছ করা সম্ভব। এবং তখনই আর কি নার্সারিতে গিয়ে খোঁজ করি। তার আগে আমি কিন্তু কোনোদিনই এই গাছটা সম্পর্কে কোনো খোঁজ খবর করিনি, কারণ আমার সেরকম আইডিয়াই ছিল না। তো এই যে দেখুন, অলরেডি আমার গাছে কিন্তু 2-4টে করে চেরি ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, আর প্রচুর ফুল কিন্তু হচ্ছে গাছে, প্রচুর ফুল হচ্ছে এবং নতুন নতুন করে হচ্ছে এবং প্রচুর ফুল ঝরেও যাচ্ছে। তো এই প্রসঙ্গেই বলছি যে দেখুন, আমি নার্সারিতে যখন গাছটা আনি, আমি যেহেতু আমার চেনা পরিচিতির জায়গা, গিয়ে এটাই বলেছিলাম যে আমাকে একটা ভালো চেরি গাছ দাও। কী ভ্যারাইটির চেরি গাছ, কী ছাদ বাগানে সব গাছ হয় না, সেই সম্পর্কে তখন আমার একদমই কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেটাই আপনাদের বললাম যে এরকম গাছ কিন্তু হচ্ছে। পরে আমি জানতে পারি যে গাছগুলো কিন্তু বছরের পর বছর থেকে যায় কিন্তু কোনো রকম কোনো ফল দেয় না। তো যখনই কালেক্ট করবেন এইটুকু ব্যাপারে একটু জেনে নেবেন। তো এবার বলি যে এই যে চেরি গাছটা আমি যখন নিয়ে আসি, আনার পরে মানে কয়েক মাস পর আমাকে প্রথমত নার্সারি থেকে বলেই দিয়েছিল যে 2 বছর মতো টাইম লাগে একটা চেরি গাছে ফল পেতে ছাদ বাগানে। আর এই গাছটা ছাদ বাগান উপযোগী একটা চেরি গাছ। তো ভালো কথা, সেই জন্যই আমি সেরকমভাবে জাস্ট যেটুকু পরিচর্যা করলে গাছটা ঠিক থাকবে, সুস্থ সবল থাকবে, আমি সেটাই করতাম। কিন্তু তারপর অক্টোবরের প্রথম দিকে আমার এই গাছটায় 4-5টা ফুল হয় এবং ফুলগুলো কিছুদিন থাকার পরেই ঝরে যায়। তো যাই হোক, সেটাই আমি ভেবেছি যে এত তাড়াতাড়ি তো কখনোই চেরি হওয়া সম্ভব না, আশাও করিনি আমি। তারপরে আবার কিন্তু এপ্রিল মাস থেকে এই গাছে দেখুন ফুল আসতে শুরু করে এবং প্রচণ্ড পরিমাণে ফুল হচ্ছে, আর ফুল ঝরেও যাচ্ছে প্রচুর। মানে যদি সব ফুল এখন থাকতো তাহলে চেরি গাছের পাতা দেখা যেত না, এত চেরি হতো। তো তখনই আমি ওই যে
ভদ্রমহিলার কাছে আর কি গাছটা ছিল, মানে যার কাছে হয়েছিল ওনার সঙ্গে একটু যোগাযোগ করি। তো ওখান থেকে জানতে পারি যে হ্যাঁ, একটু যত্ন পরিচর্যা করলে চেরি গাছে প্রথম বছরেও চেরি হওয়া সম্ভব, তবে হয়তো ফলন খুব বেশি পরিমাণে হবে না, কিন্তু হওয়া সম্ভব। এবং দেখতেই পাচ্ছেন যে এটা হ্যাপেন্ড, আমার কাছে হচ্ছে। তো কি পরিচর্যা করেছি, প্রথমে কি খাবার দিয়েছি সেটা সবার শেষে বলি, তার আগে কিছু ইম্পর্ট্যান্ট পরিচর্যার কথা বলে নিই। এই গাছটা কিন্তু খুব রোদ্দুর ভালোবাসে, তো সেক্ষেত্রে এটাকে এমন একটা প্লেসে রাখবেন যেখানে সারা দিনে অন্তত 5-6 ঘন্টা ও ফুল সানলাইটটা পায়। এটা ওর ক্ষেত্রে খুব জরুরি, কারণ আমাদের এই ওয়েদারের জন্যই কিন্তু এই চেরি গাছটা কিন্তু খুব ঠান্ডা পছন্দ করে না। আর যেটা সবথেকে খেয়াল রাখার বিষয় সেটা হলো এর গাছটা যখন রিপোর্ট করবেন, যে মাটিটা রেডি করবেন সেই মাটিটা এমনভাবে রেডি করতে হবে যাতে এর মানে গোড়াটা সবসময় ময়েশ্চার থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, যখনই আপনারা মাটি রেডি করছেন, কিভাবে কি মাটি রেডি করছেন তার অলরেডি ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। ফল গাছের জন্য আমি সাধারণত কী ধরনের মাটি ইউজ করি, কিন্তু এক্ষেত্রে ওটাই আমি বারবারই বলি যে কিছু ক্ষেত্রে পুরো মাটিটা ওইটাই থাকে, কিন্তু কিছু জিনিস তো একটু চেঞ্জ করতেই হয়। তো এর ক্ষেত্রেও যেটা, সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিটের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন একটু। মাটির সাথে কোকোপিটের পরিমাণটা যদি একটু বেশি অ্যাড করে দেন, তাহলে মাটিতে ময়েশ্চারের ভাবটা কিন্তু খুব ভালোই থাকে। এবং যেহেতু এই গাছটা একটু জল জল ভাবটা পছন্দ করে, সবসময় ময়েশ্চার থাকলে গাছটা ঠিক থাকবে। এবার বলি যে এটা তো গেলই, আর যেটা, যে গাছটা যখন করবেন তখন ফুল আসার আগেই হোক আর পরেই হোক সবসময় দুবেলা তো জল দেওয়ার চেষ্টাই করবে। তবে হ্যাঁ, যদি মাটিটা ভিজে থাকে, ময়েশ্চার ভাব থাকে, তাহলে অবশ্যই যে জল দিয়ে আবার ভিজিয়ে দিতে হবে সেটা একদমই না। সবসময় চেষ্টা করবেন ময়েশ্চার ভাবটা যেন থাকে সেটা লক্ষ্য রাখার। তো এটা হচ্ছে এই গাছের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার যেটা বলছি যে দেখুন, গাছটা তো ফুল সানলাইটে রাখছেনই এবং ফুলও আসছে, তবে এক্ষেত্রে অন্তত মাসে একবার করে গাছটাতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ এই গাছটায় না সামান্য পরিমাণে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে, যেটা আমি দেখছি যে কারণে প্রচুর ফুল কিন্তু ঝরে যাচ্ছে। তো মাঝে মাঝে একদম কম করে, ধরুন 1/2 গ্রাম মতো, আমি যেহেতু সাব ফাঙ্গিসাইডটাই ইউজ করি, তো ওটাই আমি কি করি, একদমই 1/2 গ্রাম মতো 1 লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে তারপর পুরো গাছে পড়ন্ত বিকেলে স্প্রে করে দিই। এবং দেখুন, এই যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি আমার গাছে করেছি, করে তার রেজাল্ট পাচ্ছি বলেই আমি করছি। আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না যে এটা করলে ঠিক না, ওটা করাটাই ঠিক, উনি যেটা বলেছেন ভুল। এরকমই অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু সেটা তাদের অভিজ্ঞতা থেকে বলছেন। আমি যেটা সম্পূর্ণ নিজে করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে এই গাছটার কিছু ইম্পর্টেন্ট পরিচর্যা। আর যদি প্রয়োজন মনে হয়, খুব একটা পোকা লাগার সম্ভাবনা থাকে না এই গাছে, তবু ধরুন একটু গ্যাপ করে করে, মানে 1.5 মাস অন্তর যদি একবার করে একটু, ওই যে নিম তেল বলুন, অথবা আমি যে কীটনাশকটা রেডি করেছি যার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি তো ওই তেলটাই ইউজ করি, যেটাকে আমি আমার ভাষায় নিম তেল বলছি। তো সেই তেলটা আমি মাঝে মাঝে স্প্রে করে দিই। সব গাছে যখন স্প্রে করি, সেটা এই গাছেও যে প্রত্যেকটা সময় করি সেটা নয়, এটাকে একটু গ্যাপ করে করে মাঝে মাঝে একটু রুটিন, যে বলে না চেক আপের ব্যাপার, ঠিক সেরকম আর কি, মাঝে মাঝে একটু স্প্রে করে দিয়েছি। তো এবার তারপরেই এই রেজাল্ট কিন্তু এসছে। এবার আসি খাবার দাবারের ব্যাপারে। দেখুন, খাবার দাবার বলতে আমি যে খাবারটা এই গাছে দিই সেটা হলো একটা মিশ্র জৈব খাবার আমি রেডি করি, যেটাতে আমি কি দিই সেটা একবার আপনাদের বলে দিই আবার। তাতে হাড় গুঁড়ো থেকে শিমকুচি থেকে শুরু করে, এবার কম্পোস্ট সারের মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট বা
কিচেন কম্পোস্ট অথবা আপনারা গোবর সার যেটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করতে পারেন। তবে এই পাতা পচা সার বা গোবর সারটা এই কিচেন কম্পোস্টটা কিন্তু এই গাছের ক্ষেত্রে খুবই উপকারী। তার কারণটাও আমি বলে দিই, যেহেতু এই গাছটার এই ফলটা আমাদের এই পরিবেশে তো মানানসই না, মানে কমন ফল নয়, তো সেক্ষেত্রে এই ফলগুলোর ক্ষেত্রে না একটু টক ভাবের সম্ভাবনাটা থাকে। তো টক ভাবটা দূর করতে খুব উপকারী ভূমিকা পালন করে কিন্তু পাতা পচা সার। যে কোনো ফল মিষ্টতা আনার জন্য আপনারা যদি পাতা পচা সারটা ইউজ করেন তাহলে দেখবেন সেই ফলের মিষ্টতা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সেই কারণেই এক্ষেত্রে যদি পাতা পচা সারটা ইউজ করেন তাহলে আমি বলবো যে এই সুবিধাটা পেতে পারেন তার বিনিময়ে। এর ক্ষেত্রে আপনারা যে গোবর সার বা ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারবেন না সেটা একদমই নয়, যেটা পসিবল হবে সেটাই করবেন। তো এই সারটা দিচ্ছি। আর যেটা করি, আমি একটুখানি এর মধ্যে হিউমিক অ্যাসিড অ্যাড করে দিই, একটুখানি এপসাম সল্ট দিই, আর যেটা করি 3 ধরনের খোলই খুব কম পরিমাণে অ্যাড করি। কিন্তু এ বিষয়ে আরেকটা কথা বলার, আমি যে মিশ্র জৈব সারটা ইউজ করি সেটা কিন্তু আমি ওই হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট ছাড়া বাদ বাকি সব কিছুই আগে থেকে ভালো করে মিক্স করে মাস খানেক ধরে প্রসেস করে রাখি এবং তারপরেই কিন্তু আমি সেটা গাছে অ্যাপ্লাই করি। তো এটা দেবেন। আর যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে পটাশ। পটাশের ক্ষেত্রে যেহেতু আমি জৈবভাবে বাগানটা করি, তো সেক্ষেত্রে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা ইউজ করতে পারেন, অথবা বায়ো পটাশ এখন অ্যাভেলেবেল, চাইলে সেটাও ইউজ করতে পারেন। তবে যেটাই ইউজ করুন পটাশটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ওটা ওই মিশ্র জৈব সারের সাথে অ্যাড করে নেবেন এবং করেই প্রসেসটা রেডি করে রাখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ডিমের খোসাকে ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সেটাকেও আপনি যখন ওই মিশ্র সারটা রেডি করছেন ওর মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হচ্ছে, সারটা যখন আপনি 1 মাস ধরে প্রসেস করছেন খাবারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে যাচ্ছে। কারণ আমরা তো এটা জানি যে এই যে আমরা জৈবভাবে বাগান করি, এই ফার্টিলাইজারগুলো ভীষণ স্লো রিলিজ করে। তো গাছ খাবারটা খেতে গাছের অনেকটাই সময় লাগবে। তো যতটা প্রসেস করে আমরা দিতে পারবো তত তাড়াতাড়ি ও কিন্তু খাবারটা অ্যাকসেপ্ট করতে পারবে। তো এইভাবে খাবারটা রেডি করে নিয়ে যদি মাসে একবার করে এই গাছটাতে দেওয়া যায় তাহলে তার রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব এবং আমি পেয়েছি। এত তাড়াতাড়ি আমার গাছে চেরি ফলবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। যে কারণে প্রথম থেকে জানেন তো, খুব মজার বিষয় হচ্ছে আমি কিন্তু গাছটাতে লক্ষ্যই করিনি যে গাছটায় চেরি ধরেছে। একে তো সবুজের মধ্যে সবুজ ফল, সেটা খেয়াল করা সম্ভব হয়ে ওঠে না সব সময়, এত ছোট ছোট ফল। তারপর যখন কালার চেঞ্জ হলো তখনই আমি দেখতে পেলাম যে আরে আমার গাছে তো চেরি হচ্ছে। আমি ভেবেছি যে সব ফুলই ঝরে যাবে, কারণ যেহেতু এর বয়স খুবই কম। তো যাই হোক, এই সামান্য পরিচর্যাতেই কিন্তু আমি আমার গাছে চেরি ফলাতে পেরেছি এবং এটা সম্ভব হয়েছে। তো আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ছাদ বাগানে চেরি ফলাতে পারেন। তো আজকের মতো এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।